আসসালামু আলাইকুম সবাই। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়তেছিলাম এবং আজকে এটা আমাদের অ্যাকচুয়ালি শেষ লেকচার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার। সো আজকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এর আগের ক্লাসগুলায় আমি একটু রিভিউ করে নিব। আগের ক্লাসগুলোয় আমরা কি কি পড়ছিলাম? আগের ক্লাসগুলোয় আমরা অ্যাকচুয়ালি মূলত পড়েছিলাম কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভরের আপেক্ষিকতা, তারপর ভর শক্তি সমীকরণ, এই জিনিসগুলো পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম দুইটা বড় বড় ইস্যু, একটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া। এবং এই প্রত্যেকটা জিনিসের কিন্তু গাণিতিক ব্যাখ্যা, গাণিতিক কি কি সমস্যা আসতে পারে সব বিস্তারিত আমি আলোচনা করে ফেলছি লাস্ট ক্লাস পর্যন্ত। এখন আমরা আজকের ক্লাসে ছোটোখাটো কিছু টপিক আছে এই চ্যাপ্টার থেকে যেগুলো আলোচনা করা যায়, এই ছোটোখাটো টপিকগুলো আমরা আলোচনা করব এবং সেইগুলো সংক্রান্ত যে ম্যাথ আছে ম্যাথগুলো শেষ করে আমরা চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ করব। সুতরাং সবার প্রথমে আমি আজকে শুরু করব যেটা, সেটা হচ্ছে ডি ব্রগলির বস্তু তরঙ্গ দিয়ে। এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমরা আজকে শুরু করব ক্লাসটা ইনশাল্লাহ ডি ব্রগলির বস্তু তরঙ্গ দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে বস্তু তরঙ্গ মানে এটা কি জিনিস? ডি ব্রগলি কেন এটাকে বানাইছেন, বা এটা আসলে বস্তু তরঙ্গ জিনিসটা কি সেটা আমি একটু বুঝিয়ে বলি আগে। প্রতিটা পদার্থের একই সাথে একটা কণা ধর্ম আছে এবং একটা তরঙ্গ ধর্ম আছে। মানে এই জিনিসটা আমরা বোঝার জন্য আমি আপনাদেরকে এইভাবে বলি যে একটা কণা কণা হিসেবে যেমন আচরণ করতে পারে, আবার সে তরঙ্গ হিসেবে আচরণ করতে পারে। তাহলে প্রত্যেকটা বস্তুর একটা আছে কণা ধর্ম আর একটা কি তরঙ্গ ধর্ম। এখন এটা আসলে কোথা থেকে পাওয়া গেছে? এটা আসলে কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রমাণ করা হয়েছে যে বিকিরণ বা শক্তির দ্বৈত ধর্ম রয়েছে, একটা হচ্ছে কণা ধর্ম, অপরটা কি তরঙ্গ ধর্ম। এখন এই যে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীদের মাথায় আসলো যে পদার্থের দুইটা ধর্ম থাকতে পারে। তাহলে বিজ্ঞানীদের মাথায় আসছে কি পদার্থের কয়টা ধর্ম থাকতে পারে? দুইটা ধর্ম থাকতে পারে। পদার্থের দুইটি ধর্ম থাকতে পারে। তাহলে এই দুইটা ধর্মের একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটি তরঙ্গ ধর্ম। তাহলে একটা পদার্থের দুইটা ধর্ম থাকতে পারে, একটা কণা ধর্ম আর একটা কি তরঙ্গ ধর্ম। এখন এই মতবাদটা সবার প্রথম একজন বিজ্ঞানী ডি ব্রগলি, ওনার পুরো নাম হচ্ছে লুইস ডি ব্রগলি। তাহলে এই মতবাদ সর্বপ্রথম লুইস ডি ব্রগলি সর্বপ্রথম এই মতবাদ প্রচার করেন। তাহলে দেখেন আবার আমি রিপিট করি মতবাদটা কি, একটা পদার্থের দুইটা ধর্ম থাকতে পারে, একটা হচ্ছে তার কণা ধর্ম আর একটা হচ্ছে কি তার তরঙ্গ ধর্ম। তাহলে এই যে ডি ব্রগলি তিনি যেটা বলেন যে একটা পদার্থ সে অণু, পরমাণু, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এইগুলা যে ভিন্ন ভিন্ন কণার সমন্বয়ে গঠিত, তারা যথোপযোগী পরিস্থিতির মধ্যে তরঙ্গ প্রকৃতি প্রদর্শন করবে। মানে হচ্ছে ডি ব্রগলি যেটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে পদার্থেরও দ্বৈত প্রকৃতি রয়েছে। পদার্থের একটা কি রয়েছে? দ্বৈত প্রকৃতি রয়েছে। এখন আমরা তাহলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যটা, এটার ডেফিনেশনটা আগে দেখি। ডেফিনেশন বা সংজ্ঞাটা দেখব। প্রত্যেকটি চলমান পদার্থ কণার সাথে
একটি তরঙ্গযুক্ত থাকে। আবিষ্কারকের নাম অনুসারে এই তরঙ্গ ডি ব্রগলি বস্তু তরঙ্গ নামে পরিচিত এবং এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এখন এখানে প্রথম প্রশ্নটা যে আমাদের কি তাহলে তরঙ্গ ধর্ম রয়েছে? অ্যান্সারটা খুব সিম্পল। আমি গাণিতিকভাবে ব্যাখ্যাটা দিব ক্লাসের আর কি এই থিওরিটুকু গাণিতিকভাবে পড়ানোর পরে। হ্যাঁ, আমাদেরও তরঙ্গ ধর্ম রয়েছে, কিন্তু সেটা আমরা কেন দেখি না, বুঝি না। কারণ হচ্ছে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা এত বেশি কম হবে যে অত কম তরঙ্গ দৈর্ঘ্য আসলে রিয়েলাইজ করা যায় না। এই কারণে প্রত্যেকটা বস্তু কণার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকলেও, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য থাকলেও সেটা রিয়েলাইজেশন আসা যাবে না। শুধুমাত্র অতি ক্ষুদ্র কণাদের বেলায় দেখা যাবে যে তাদেরই তরঙ্গ ধর্মের জন্য একটা সুন্দর তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন চলেন আমরা এটার একটু ব্যাখ্যা খুঁজি এবং গাণিতিক ব্যাখ্যাগুলো দেখি। দেখেন, আমরা যখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়তেছি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটনের শক্তি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটনের শক্তি ই সমান এইচ এফ। এখানে এফটা হচ্ছে এই ফোটনের কম্পাঙ্ক। তাহলে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এফ হচ্ছে কার কম্পাঙ্ক? ফোটনের কম্পাঙ্ক। ফোটনের কম্পাঙ্ক। তাহলে আমাদের এখান থেকে ই সমান এইচ এফ পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি ফোটনের নিশ্চল ভর শূন্য। খেয়াল করেন, এইখানে এই জিনিসটাই হচ্ছে কনফিউশন ক্রিয়েট করে। আমরা জানি ফোটনের নিশ্চল ভর কত হয়? শূন্য হয়। এখন গতিশীল অবস্থায় তো ভর শূন্য থাকবে না। গতিশীল অবস্থায় একটা ভর চলে আসে, কারণ গতিশীল ফোটনের ভরবেগ আছে। তাহলে গতিশীল ফোটনের যদি ভরবেগ থাকে, সেখান থেকে অবশ্যই তাহলে গতিশীল ফোটনের একটা কি আছে? ভর আছে। আমি আরেকবার রিপিট করতেছি, এই জায়গাটা কনফিউশনের জায়গা, আমি রিপিট করতেছি। ফোটনের নিশ্চল ভর শূন্য। আমরা পড়ে আসছি ফোটন হচ্ছে ভরহীন কণিকা। মানে কি? ফোটনটা যদি স্থির অবস্থায় চুপচাপ বসে থাকতো তাহলে সেটার কোনো ভর নাই। কিন্তু ফোটন তো বসে থাকে না। ফোটন হচ্ছে আলোর প্যাকেট। তাহলে আলোর প্যাকেট সে যেহেতু গতিশীল হচ্ছে, গতিশীল অবস্থায় ফোটনের একটা চলমান বা গতিশীল অবস্থায় একটা ভর চলে আসে। সুতরাং আমাদের তাহলে এই যে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুযায়ী ই সমান এমসি স্কোয়ার, মাথায় রাখেন এখানে এম কিন্তু স্থির ফোটনের ভর না, এম হচ্ছে গতিশীল ফোটনের ভর। কারণ গতিশীল ফোটনের একটা ভরবেগ আছে। গতিশীল ফোটনের ভরবেগ
পি ইকুয়ালস টু এম ইন্টু সি। খেয়াল করেন সি হচ্ছে ফোটনের বেগ, ফোটন মানেই তো আলো, তাহলে ফোটন সবসময় কোন বেগে যাবে? আলোর বেগে যাবে। তাহলে আলোর বেগে যদি যায়, গতিশীল ফোটনের ভর যদি এম হয় এবং বেগটা যদি আলোর বেগ হয়, গতিশীল ফোটনের ভর বেগ কত হবে? এম সি, পি ইকুয়ালস টু এম সি। তাহলে দেখেন ই সমান কি লেখা যাচ্ছে? পি ইন্টু সি লেখা যাচ্ছে। এখন তাহলে পি ইন্টু সি সমান এইচ ইন্টু এফ। এখান থেকে আমরা যেটা পাবো পি ইন্টু সি, এইচ, এফ সমান সি বাই ল্যামডা। কারণ ফোটন যাবে কোন বেগে? আলোর বেগে। তাহলে আলোর বেগে ফোটন গেলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি হয়, এই যে দেখেন সি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? সি ডিভাইডেড বাই ল্যামডা হবে। সুতরাং আমরা এখান থেকে ল্যামডা সমান সিসি কেটে দেন, এইচ বাই পি পাবেন। তার মানে প্ল্যাঙ্কের ধ্রুবককে যদি আমরা গতিশীল ফোটনের ভরবেগ দ্বারা ভাগ করি, তাহলে ফোটনের জন্য আমরা একটা কি পাবো? তরঙ্গ ধর্ম পাবো, তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা। এখন একটু খেয়াল করেন, আমি যদি একটা বস্তু কণা যেটার ভর ইভেন গ্রামেও আসে, খেয়াল করেন এখানে আমি ধরেন 1 মাইক্রোগ্রাম ভরের একটি বস্তু 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? খেয়াল করেন কেন বললাম যে আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সবারই আছে, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না। কেন রিয়েলাইজ করতে পারি না? এই কোশ্চেনটা থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে কোশ্চেনটার সলভ যদি করতে যাই, দেখেন ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, তাহলে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। খেয়াল করেন এখানে বস্তু কণার বেগ, আমার কিন্তু এখানে আমি যে বস্তুটা নিচ্ছি এই বস্তুটা অ্যাকচুয়ালি সাধারণ একটা বস্তু। তাহলে আমার এই যে এমটা, গতিশীল অবস্থায় ভরটা যদি আমরা 1 মাইক্রোগ্রামই ধরে নিই, 1 × 10⁻⁶ গ্রাম, তার মানে হচ্ছে আরও 10⁻⁻10 কিলোগ্রাম করলাম, আর ভি হচ্ছে 1.5 × 10⁻⁸। তাহলে এখান থেকে আমরা পাবো 1.5 × 10⁻⁻17, এটা হচ্ছে পি। আর এইচ 6.63 × 10⁻⁻34, পি হচ্ছে 1.5 × 10⁻⁻17। দেখেন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা এত ছোট, এত ছোট, এটা আমরা আসলে রিয়েলাইজই করতে পারবো না। এই কারণে আমি বলছিলাম যে এগুলা অতি ক্ষুদ্র কণা, মাইক্রোগ্রাম না, মাইক্রোগ্রাম অনেক ভারী হয়ে গেছে। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলা মোটামুটি একটু ভদ্রস্থ মান দিবে আপনাকে যখন আপনি ইলেকট্রন বা এর থেকে ছোট কণিকা নিয়ে কাজ করবেন। দেখেন 4.42 × 10⁻⁻17 মিটার, এত বেশি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, এটা রিয়েলাইজ করা সম্ভবই না। মানে 1 মাইক্রোগ্রাম ভরের বস্তু নিচ্ছি, তাতেই এই অবস্থা। এখন যদি আবার গতিশীল অবস্থায় ভরটা আরো বাড়ায় ক্যালকুলেট করতাম, আরো ছোট হতো তরঙ্গ দৈর্ঘ্য। এইবার চলেন দেখি ইলেকট্রনের জন্য কি হবে। আমরা এখন একটু ডিফারেন্টলি আগাই, আমরা আরেকটা ম্যাথ করব। চলেন আমরা আরেকটা ম্যাথ করি। কোশ্চেন 60 ভোল্ট বিভব পার্থক্যে মধ্য দিয়ে ত্বরিত কোনো ইলেকট্রনের ডি ব্রগলি
তরঙ্গ দৈর্ঘ্য ও ভরবেগ নির্ণয় করো। সো আমি ৬০ ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটা ইলেকট্রনটাকে অ্যাক্সিলারেট করতেছি, তাহলে এই ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত এবং ভরবেগ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। খুবই ভালো কথা। তাহলে দেখি আমরা বিভব পার্থক্যটা হচ্ছে ৬০ ভোল্টের। এখন একটা জিনিস খেয়াল করেন, ল্যামডা সমান কত ছিল? এইচ বাই পি ছিল। একটু আগেই পড়ছি ল্যামডা সমান কি এইচ বাই পি। এখন এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি জানি ৬০ ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে আমরা ত্বরিত করতেছি, 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে আমরা প্রথমে যেটা পাবো, একটা ইলেকট্রনকে যে বিভব পার্থক্য দেওয়া হচ্ছে ই ইন্টু ভি, এটা হচ্ছে কৃতকাজ। কৃতকাজ থেকে কি গতিশক্তি আসবে না? কৃতকাজ থেকে যেটা আসবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কৃতকাজ থেকে কি আসবে? গতিশক্তি আসবে। একটু খেয়াল করেন, ই ভি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এখান থেকে দেখি আমরা কি করা যায়। আমার দরকার হচ্ছে পি, আমার দরকার এখান থেকে পি। তাহলে 2 ই ইন্টু ভি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার। তাহলে 2 এম ই ইন্টু ভি ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার, একটা এম দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 2 এম ই ইন্টু ভি। সো পি এর যে মানটা আসবে সেটা হবে রুট ওভার 2 এম ই ইন্টু ভি। এটা হচ্ছে পি, ভরবেগ। ভরবেগ পি তাহলে রুট ওভার 2 এম ইন্টু ই ইন্টু ভি। তাহলে এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2 এম ই ইন্টু ভি। তাহলে এইচ এর মান জানি 6.63 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই রুট ওভার 2 এম ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 31। তারপর ই, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে ইলেকট্রনের চার্জ এখানে নিয়ে আসা যাক, ইন্টু এই অংশটাকে দূরে সরাই দিই, জায়গা বের করি। ই হচ্ছে 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19, আর ভি হচ্ছে কত ভোল্ট? 60 ভোল্ট। সো আমরা যখন ক্যালকুলেট করতে যাব এটাকে একটু নিচে ক্যালকুলেট করি, 2 ইন্টু 9.1 পাওয়ার মাইনাস 31 ইন্টু 1.6 পাওয়ার মাইনাস 19 ইন্টু 60, এটাকে রুট ওভার করলে আমাদের আসবে 1.418, 6.63 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 4.18 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24। তাহলে 6.63 ডিভাইডেড বাই 4.18 করলে আসে 1.586, 1.586 ইন্টু 10 পাওয়ার মাইনাস 10 মিটার। এখন 10 পাওয়ার মাইনাস 10 মানে কি? অ্যাংস্ট্রম। 1.586 ইন অ্যাংস্ট্রম। এখন দেখেন ইলেকট্রনের জন্য এই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বেশ ভালো একটা তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রনের জন্য এই তরঙ্গ দৈর্ঘ্য কি বেশ ভালো, কারণ অ্যাংস্ট্রম ইলেকট্রনের জন্য অনেক বড়। সো আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে যখন ভরটা অত্যন্ত কম হবে, অতি ক্ষুদ্র কণিকার জন্য এটা প্রযোজ্য হবে। এবং এখন দেখেন পি এর মানটা কিন্তু ডিরেক্টলি বের হয়ে আসছে। কোথা থেকে বের হয়ে আসছে? এই যে নিচে 4.18 ইন্টু 10 পাওয়ার মাইনাস আপনার যেটা 24, এটা হচ্ছে তার ভরবেগ। সো পি এর মান এখান থেকে বের হয়ে গেছে, পি সমান 4.18 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24, এটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার যে নির্ণেয় ফোটনটা, সরি ইলেকট্রনটা ছিল, সেই ইলেকট্রনের ভরবেগ। ওকে, তাহলে এই যে দেখেন আমরা কিন্তু তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে যা যা আসা পসিবল সেটা দেখে ফেললাম। এখন
আমরা এখান থেকে আরেকটা ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম করব, অন্য আরেকটা প্রবলেম করব, একটা ম্যাথ করব। প্রবলেমটা হচ্ছে একটা কম্প্যারিজন বা তুলনার কথা নিয়ে আসব। ধরেন একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান হয়ে গেল। প্রোটনও খুব ক্ষুদ্র ভর, ইলেকট্রনও ক্ষুদ্র ভর। তাহলে একটা প্রোটন একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যদি সমান হয়, কার গতিশক্তি বেশি হবে সেটা জানতে চাওয়া হলো। প্রশ্নটা হচ্ছে একটি প্রোটন ও একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। কার গতিশক্তি বেশি? এখন খেয়াল করেন, একটা প্রোটন একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, কার গতিশক্তি বেশি হয়েছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে বলা হয়েছে। খুব ভালো কথা। এখন দেখেন, আমরা এখানে ম্যাথটা করার আগে একটা জিনিস চিন্তা করি। আমার গতিশক্তির তুলনা করতে হবে, কিন্তু প্রোটন আর ইলেকট্রনের কি জানি? শুধুমাত্র ভর আমরা জানি যে প্রোটনের যে ভর সেটা যদি এমপি হয়, এটা ইলেকট্রনের ভর এমই থেকে বড়, এটা শুধু জানি। তাহলে এখন আমার গতিশক্তির সাথে এই এমপি এমই এর যে কম্প্যারিজনটা, এটা করতে পারলেই অ্যাকচুয়ালি আসবে জিনিসটা। আবার বুঝিয়ে বলতেছে, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান দেওয়া আছে, কিন্তু আমি শুধুমাত্র জানি প্রোটন এবং ইলেকট্রনের ভরের সম্পর্কটা, যে প্রোটনের ভরটা যদি এমপি হয়, এটা অবশ্যই গ্রেটার কার থেকে? ইলেকট্রনের ভর এমই থেকে। তাহলে গতিশক্তি এইটাকে যদি এমপি এবং এমই এর রেশিও অনুযায়ী আনা যে যায়, তাহলে আমরা গতিশক্তির তুলনাটা করতে পারবো। এখন দেখেন, নর্মালি আমরা ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান কি জানি? এইচ বাই পি জানি, এটা জানি। এখন আমরা গতিশক্তি কে সমান কি? হাফ এমভি স্কোয়ার জানি। কে সমান জানি হাফ এমভি স্কোয়ার। তাহলে গতিশক্তির সঙ্গে ভরের যে সম্পর্ক, সেটা তো আমরা এখান থেকেই পাচ্ছি। বাট আমাদের এখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ভর, গতিশক্তি, এইগুলার সম্পর্কগুলো আমাদের এখন নির্ণয় করতে হবে। দেখেন, আমার এখানে যদি উভয় পক্ষে একটা এম নিয়ে আসি, এম কে ইন্টু টু সমান এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে টু এম কে ইকুয়ালস টু পাবো পি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, ল্যামডা সমান এইচ বাই পি, তাহলে পি সমান এইচ বাই ল্যামডা। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি টু এম কে ইকুয়ালস টু পি সমান এইচ বাই ল্যামডা, এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। দেখেন, শুরুতেই বলে দিছে একটা প্রোটন এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। তার মানে কি, ল্যামডাটা প্রোটন হোক ইলেকট্রন হোক দুইটার ক্ষেত্রেই কি সমান। এখন ল্যামডা যদি কনস্ট্যান্ট বা ধ্রুব থাকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? টু এম কে ইকুয়ালস টু ধ্রুব, আর এম কে ইকুয়ালস টু ধ্রুব। টু এম কে সমান ধ্রুব, অথবা এম কেটাই ধ্রুব হয়ে যাচ্ছে। তাহলে এম কে যদি ধ্রুব হয়ে যায়, সেক্ষেত্রে খেয়াল করেন, আমার যদি এম অফ ইলেকট্রন, কে অফ ইলেকট্রন ইকুয়ালস টু এম অফ প্রোটন, কে অফ প্রোটন, দুইজনেরই গতিশক্তি অ্যাকচুয়ালি এবং ভরের গুণফল সমান হবে। খেয়াল করে দেখেন, প্রোটন এবং ইলেকট্রনের ভর এবং গতিশক্তির গুণফল ধ্রুব সংখ্যা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, কেপি বাই কেই ইকুয়ালস টু, দেখেন কেপি বাই কেই যেটা আসতেছে, সেটা আসবে হচ্ছে আমাদের এম ই বাই এমপি। খেয়াল করে দেখেন, একই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এম এবং কে এর গুণফল ধ্রুবক। তার মানে কি, আমাদের যে কেটা, এটা ভরের ব্যস্তানুপাতিক।
গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক যদি একই তরঙ্গদৈর্ঘ্য হয়। কতগুলো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে, আমি কন্ডিশনের উপরে অ্যাপ্লাই করতেছি। তাহলে এম এবং কে এর গুণফল যদি ধ্রুব হয়ে থাকে তাহলে ইলেকট্রনের জন্য এমই কেই, প্রোটনের জন্য এমপি কেপি এর সমান। তাহলে কেপি বাই কেই সমান কি হচ্ছে? এমই বাই এমপি হচ্ছে। এখন কার গতিশক্তি বেশি হবে দেখেন তো, এখানে ইলেকট্রনের গতিশক্তি প্রোটনের গতিশক্তি থেকে বেশি হবে। খেয়াল করে দেখেন, তাহলে আমরা লিখতে পারি কেই বাই কেপি সমান এমপি বাই এমই। যেহেতু প্রোটনের ভর এমপি গ্রেটার দেন ইলেকট্রনের ভর এমই, সেহেতু আমরা বলতে পারতেছি ইলেকট্রনের গতিশক্তি কেই ইজ গ্রেটার দেন প্রোটনের গতিশক্তি কেপি। এই ছিল ম্যাথটা। ওকে, তার মানে কার গতিশক্তি বেশি? ইলেকট্রনের গতিশক্তি বেশি। ওকে, আপনারা এই ম্যাথটা যারা ইসাক স্যারের বইয়ে দেখবেন, ইসাক স্যারের বইয়ে অ্যান্সারটা ঠিক লেখা আছে কিন্তু ভিতরে গাণিতিকভাবে একটা লাইনে ভুল করা আছে। সো একটু কেয়ারফুলি বই পড়ার সময় সাবধান থাকবেন যে বইয়ে এই ম্যাথটাই একটু ছোট্ট ভুল করা আছে। অ্যান্সারে ঠিকই লিখছে যে ইলেকট্রনের গতিশক্তি বেশি, কিন্তু ফাইনাল ক্যালকুলেশনে কেপিটা কে থেকে বড় দেখায় ফেলছে। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু ডি ব্রগলির যে বস্তু তরঙ্গ এটা সম্পর্কে জেনে ফেললাম। নেক্সট আমরা আরও যে দুইটা জিনিস পড়ব, তার মধ্যে একটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে একটু এক্স রের গঠন এবং কার্যপ্রণালী পড়াবো, কারণ এক্স রেটা আপনাদের বইয়ে আছে। সো আমি জাস্ট এক্স রে থেকে গাণিতিক যে ব্যাখ্যাটুকু আছে সেই ব্যাখ্যাটুকু পড়ায় দিব। সো এখন তাহলে আমরা পড়ব এক্স রে বা রঞ্জন রশ্মি। এক্স রে, এখন দেখেন এক্স রে কিভাবে তৈরি করা হয় সেটা বুঝলেই অ্যাকচুয়ালি আমরা এখানে কার্যপ্রণালীটা বের করতে পারবো। এক্স রেটা হচ্ছে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতুকে আঘাত করে তখন সেই ধাতু থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। ওই বিকিরণটাকে আমরা কি বলছি? এক্স রে বলে আসছি। তাহলে আমরা ডেফিনিশনটা মাথায় রাখি, অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। এই যে বিকিরণটা, এই বিকিরণকে এক্স রে বলে। খেয়াল করে দেখেন, আমরা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন এটাকে আঘাত করাবো একটা ধাতব প্লেটে। ওই ধাতব প্লেট থেকে যে বিকিরণটা আসবে সেই বিকিরণটাকে আমরা কি বলছি? এক্স রে বলছি। এখন এক্স রে আছে দুই প্রকার, একটা হচ্ছে কোমল এক্স রে, আর একটা হচ্ছে কঠিন এক্স রে। এখন কোমল কোনটা কঠিন কোনটা? কোমল এক্স রে এইটার তরঙ্গ দৈর্ঘ্যের যে সীমানা, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা হচ্ছে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রমের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এটা হচ্ছে কোমল এক্স রের বেলায়। এখন এই কোমল এক্স রের ভেদন ক্ষমতা খুব কম, ভেদন ক্ষমতা কম। কিন্তু ভেদন ক্ষমতা কম হলেও এটা ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি। এটার ব্যবহার কোথায় বেশি? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার বেশি।
এটা হচ্ছে কোমল এক্স রে। আর কঠিন এক্স রে, এই কঠিন এক্স রেটার হচ্ছে আপনার তরঙ্গ দৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রোম মানের কাছাকাছি। তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম হবে, 0.01 অ্যাংস্ট্রোম এর কাছাকাছি। কোমল স্ট্রের বেলায় 0.01 অ্যাংস্ট্রোম থেকে বেশি হয়, কঠিনের বেলায় 0.01 এর খুব কাছে থাকে কিন্তু বেশি হবে না। এখন এটার ভেদন ক্ষমতা অনেক বেশি, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। এবং এইটা সাধারণত গবেষণা কাজে ব্যবহার করা হয়। তাহলে যেহেতু উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, এটা হচ্ছে পদার্থের গঠন নির্ণয়ে এবং গবেষণা কাজে। একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ভেদন ক্ষমতা কম তার মানে কি হাড়ের মধ্যে দিয়ে ভেদন করে যেতে পারতেছে না, মাংসপেশি ভেদ করতেছে কিন্তু হাড়ের মধ্যে দিয়ে বাধা পাচ্ছে। এই কারণে কিন্তু আমরা এক্স রেতে হাড়ের চির বা ফাটল দেখতে পাচ্ছি। কিন্তু যদি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক্স রে আপনার শরীরের মধ্যে দিয়ে পাঠাইতো, তাহলে তো ফটোগ্রাফিক প্লেটে আমার আর কোনো ছবি পাওয়া হইতো না, কারণ সে হাড়ও ফুটা করে হাড়ের মধ্যে দিয়ে চলে গেছে। এই কারণে মাথায় রাখবেন, কোমল এক্স রে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি, কঠিন এক্স রে ব্যবহার করা হয় পদার্থের গঠন প্রকৃতি নির্ণয়ে এবং গবেষণা কাজে। একদম দেখা যাচ্ছে পারলে সে নিউক্লিয়াস ছাড়া সবকিছুর মধ্যে দিয়ে চলে গেছে। ওকে, এখন কিভাবে কোমল এক্স রে তৈরি করা হয়, কিভাবে কঠিন এক্স রে তৈরি করা হয়। আমরা এক্স রে তৈরি করার জন্য একটা ইলেকট্রনকে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন করতে হবে। তাহলে আমরা ইলেকট্রনকে কি করব, একটা এনার্জি দিয়ে পাঠাবো। সো জিনিসটা খেয়াল করেন, আমরা ইলেকট্রনকে উচ্চ গতি সম্পন্ন করব। তাহলে ইলেকট্রনকে আমরা কিভাবে গতিশীল করব, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে, ই ভি। তাহলে এই ই ভি ইকুয়ালস টু যে ভোল্টেজটা দিচ্ছি, এই ভোল্টেজের কারণে ইলেকট্রন যে পরিমাণ গতিশক্তি পাচ্ছে, সেই গতিশক্তিটাই হচ্ছে ম্যাক্সিমাম, এইচ নিউ ম্যাক্স। এই যে এটাকে বলা হয় নিউ, নিউ দিয়ে কম্পাঙ্ক বোঝায়, নিউ কম্পাঙ্ক বোঝায়। তাহলে নিউটা যদি কম্পাঙ্ক হয়, নিউটা যখন সর্বোচ্চ হবে, তখন আমাদের ল্যামডাটা সর্বনিম্ন হবে। এখন খেয়াল করেন, আমার তাহলে এইখানে অলমোস্ট ইলেকট্রনটাকে আমরা আলোর বেগে কি করতেছিলাম, পাঠানোর চেষ্টা করতেছিলাম। তাহলে ইলেকট্রনটাকে যখন আমরা পাঠাবো, জিনিসটা খেয়াল করেন, ইলেকট্রনটাকে একটা শক্তি দিয়ে পাঠাচ্ছি, এই শক্তিটা হচ্ছে ই ইন্টু ভি। তাতে করে আমার এই ফটোগ্রাফিক প্লেট থেকে, একটা প্লেট থেকে বিকিরণ বের হয়ে আসতেছে, যে কোনো বিকিরণের বেগ আলোর বেগের সমান। আবার বলতেছি, যে কোনো বিকিরণ, আলো এক প্রকার বিকিরিত শক্তি, সুতরাং যে কোনো বিকিরণের বেগ কি আলোর বেগের সমান। সুতরাং এই যে আমাদের যে এক্স রে রশ্মিটা বের হয়ে আসবে, তার বেগ হচ্ছে আলোর বেগের সমান। এই কারণে আমরা সি ব্যবহার করছি, সি বাই ল্যামডা মিনিমাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে আমরা তাহলে ল্যামডা মিনিমাম সমান কত পাবো, এইচ সি ডিভাইডেড বাই ই ভি। সো এইটা হচ্ছে আপনি যখন কোনো একটা ভোল্টেজ দিয়ে কি করবেন, ইলেকট্রনটাকে ছুঁড়ে মারবেন, সেই ইলেকট্রনটা যে যে এক্স রে রশ্মি তৈরি করবে, সেই এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করব। সেই ল্যামডা মিনিমামটা হলো উৎপন্ন এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ল্যামডা মিনিমাম যেটা, এটা সরাসরি ভোল্টেজের ব্যস্তানুপাতিক। খেয়াল করেন, ল্যামডা মিনিমাম কার ব্যস্তানুপাতিক, উৎপন্ন যে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ভোল্টেজের ব্যস্তানুপাতিক। তাহলে ভোল্টেজ যদি বাড়াই, ল্যামডা মিনিমাম কমবে, তাহলে ভেদন ক্ষমতা বাড়বে।
আর ভেদন ক্ষমতা বাড়লে সেটা কি এক্স রে, কোমল না কঠিন? কঠিন এক্স রে। ভোল্টেজ যদি কমাই ল্যামডা মিনিমাম বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে ভেদন ক্ষমতা তত কমে। তার মানে এটা কি হলো? কোমল এক্স রে। সুতরাং কোমল এক্স রে তৈরি করার জন্য কম ভোল্টেজ, আর কঠিন এক্স রে তৈরির জন্য উচ্চ ভোল্টেজ প্রদান করতে হয়। সো আবার বলতেছি, এই ইকুয়েশন থেকে কোমল এক্স রে তৈরি করার জন্য আমাদের দরকার হয় কম ভোল্টেজ, আর কঠিন এক্স রে তৈরি করার জন্য দরকার হয় কি? বেশি ভোল্টেজ। সো এটুকু জানা থাকলে চলবে, এক্স রে নিয়ে আপনাদের আর তেমন কোনো ঝামেলা অ্যাকচুয়ালি নাই। আর এক্স রের ধর্ম, এক্স রের ব্যবহার, এগুলো আপনারা বাচ্চাবেলায় পড়ছেন, এখন একটু পড়ে রাখবেন যাতে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারেন। ওকে, এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামক একটা জিনিস আছে। সো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি জিনিসটা কি সেটার আমরা একটু ব্যাখ্যা দেখি। সো আমরা এখন দেখব কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ওকে, চলেন তাহলে আমরা আগে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা পড়ে নিই। আগে আমি এই অনিশ্চয়তা নীতিটার একটু ব্যাখ্যা দিই, মানে এটা আসলে বুঝতে পারবেন তখনই যদি আমরা এটার ব্যাখ্যাটা একটু বুঝি, তাহলে এটা বুঝতে পারবেন, না হলে এটা আসলে বোঝায় একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। সো আমি আগে জিনিসটা ব্যাখ্যা করব আপনাদেরকে, আগে ব্যাখ্যা করব তারপরে পড়ালে সুবিধা হবে আপনাদের জন্য। ওকে, একটা মিনিট। মানে অ্যাকচুয়ালি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি বোঝায় সেটা আগে আমরা একটু বুঝে নিই। সো ওকে, দেখেন আপনার, আমরা একটা পার্টিকেলের এইখানে কিন্তু চিন্তা করতেছি খুব স্মল পার্টিকেলগুলো নিয়ে। কত স্মল পার্টিকেল? আমরা ইলেকট্রনের থেকেও ক্ষুদ্র পার্টিকেল নিয়ে চিন্তা করতেছি। সো আমরা এখানে যেহেতু মডার্ন ফিজিক্স পড়তেছি, মডার্ন ফিজিক্সে আমরা আচরণ দেখতেছি কাদের? খুবই ক্ষুদ্র কণিকাদের আচরণ দেখতে পাচ্ছি। তাহলে অতি ক্ষুদ্র কণিকা লাইক হচ্ছে ইলেকট্রনের থেকেও ছোট কণিকা। তাহলে এই যে ক্ষুদ্র কণিকাগুলো আছে, এই ক্ষুদ্র কণিকাগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা যখন কণিকাটার অবস্থান মাপতে যাব তখন তার প্রকৃত অবস্থান মাপতে গেলে তার ভরবেগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না, আবার ভরবেগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে অবস্থান মাপা যাবে না। এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন থাকে যে কেন আমি যদি তার অবস্থানটাকে সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে পারি তাহলে কেন তার ভরবেগটা সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যাবে না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর যদি নির্ণয় করা যায় ভরবেগ, সেক্ষেত্রে অবস্থান নির্ণয় করা যাবে না, মানে ভাইস ভার্সা সিনারিও কেন তৈরি হচ্ছে? আমি সেটার মোটামুটি আমি যেটুকু বুঝি সেই ব্যাখ্যাটুকু দিয়ে দিব। ব্যাখ্যাটুকু বইয়ে অনেকভাবে দেওয়া আছে কিন্তু সেগুলো না আমি নিজেই বুঝতে কষ্টে পড়ে গেছি। সো আমি যেভাবে পুরো জিনিসটাকে দেখি সেটা হচ্ছে এরকম, কণিকাগুলো যেহেতু খুবই ছোট, ভর ইলেকট্রনের থেকেও ক্ষুদ্র ভর, তার মানে অবস্থান নির্ণয় করা মানে কি? দেখা। সো অবস্থান নির্ণয় করা মানে কোনো না কোনোভাবে কোনো একটা শক্তির উপস্থিতির মাধ্যমে তার অবস্থানটা নির্ণয় করা। আমরা একটা বস্তুর অবস্থান নির্ণয় করব কিভাবে? হয় চোখ দিয়ে দেখব, আর চোখ দিয়ে না দেখলেও মাইক্রোস্কোপিক ভাবে কোনো না কোনোভাবে দেখতে হবে। দেখতে হলে বস্তু থেকে আলো আসতেই হবে। আপনি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখেন আর যা ইচ্ছা তা দিয়ে দেখেন, যদি বস্তুটাকে দেখতে যান ইন দ্যাট কেস আপনার আলো লাগবে। আলো কি শক্তি না? তাহলে যখনই আলো আসে তার মানে কি ওই অতি ক্ষুদ্র কণিকা সে আলোর কারণে অ্যাডিশনাল একটা শক্তি পেয়ে যাচ্ছে। তাহলে অ্যাডিশনাল একটি শক্তি পাইলে আপনি যখন দেখতে যাচ্ছেন অ্যাডিশনাল শক্তি তাকে দিয়ে ফেলছেন, তাহলে কি তার ভরবেগ আর আগের মতো থাকবে? অবশ্যই থাকবে না, তার ভরবেগ পরিবর্তিত হয়ে যাবে। এই কারণে আপনি যদি দেখতে যান তাহলে তার ভরবেগ চেঞ্জ হয়ে যাবে, আপনি ভরবেগ নিশ্চিত করতে পারবেন না।
সুতরাং যদি একটা বস্তুর আমরা অবস্থান নিশ্চিত করতে পারি, ভরবেগ তখন নিশ্চিতভাবে বলতে পারবো না। আমরা যদি বলি যে অবস্থানটা এক্স্যাক্ট এই জায়গায়, তাহলে তখন বলতে হবে যে ভরবেগটা এরকম হতে পারে, বলতে পারবো না ভরবেগটা এক্স্যাক্টলি এরকম হবে। আর যদি এখন উল্টাভাবে চিন্তা করি, তার ভরবেগ সুনিশ্চিতভাবে আমি নির্ধারণ করব, কোনোভাবে তার ভরবেগ নির্ধারণ করব, তাহলে অ্যাডিশনাল বাইরে থেকে কোনো শক্তি আমি কিন্তু দিতে পারবো না। তাহলে যদি কোনো শক্তি দিতে না পারি, তার কাছ থেকে কোনো যদি রেডিয়েশন নিতে না পারি, ইন দ্যাট কেস তার পজিশন আমি কিভাবে জানবো? একটা বস্তুর পজিশন কিভাবে ডিটারমিন করা হয়? হয় তার অবস্থান দেখে, অথবা তার কাছ থেকে আগত কোনো শক্তি পরিমাপ করে। এখন আমি তার অবস্থানটা নিশ্চিত করতে চাই, কিন্তু ভরবেগ চেঞ্জ না করে। এখন ভরবেগ যদি কোনোভাবেই চেঞ্জ না করি, আমরা ভরবেগটাকে যদি সুনিশ্চিত রাখতে যাই, তাহলে না কোনো শক্তি দিতে পারবো, না ওর কাছ থেকে কোনো শক্তি আমরা নিতে পারবো। কারণ ওর কাছ থেকে শক্তি নিতে গেলেই তো ওর ভরবেগ চেঞ্জ হয়ে গেল। যদি ভরবেগ ফিক্স করতে যাই, তার অবস্থান নির্ধারণ করা যাবে না। আর যদি অবস্থান ফিক্স করতে যাই, ভরবেগ নির্ধারণ করা যাবে না। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে যে কোনো একটা জিনিস ফিক্স করতে গেলে আর একটা কি হয়ে যাবে? ভ্যারিয়েবল হয়ে যাবে। এখন এইটাই গাণিতিকভাবে হাইজেনবার্গ একটু অন্যভাবে দেখায় দিয়েছেন, সেটা আমরা এখন দেখব। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন তাহলে দেখেন অনিশ্চয়তার নীতিটা কি? নীতিটাকে সহজে এইভাবে বলা যায়, কোনো কণার অবস্থান এবং ভরবেগ যুগপৎ পরিমাপ করা যায় না। যুগপৎ মানে একই সাথে। তাহলে এইখান থেকে ধরেন তার অবস্থানের অনিশ্চয়তা যদি ডেল এক্স হয়, আমি বলতেছি কোনটা কি, ভরবেগের অনিশ্চয়তা যদি ডেল পি হয়, এই দুইটার গুণফল গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ কাট বাই 2। এখানে এইচ কাট হচ্ছে প্ল্যাঙ্কের ক্ষয়কৃত ধ্রুবক, প্ল্যাঙ্কের ক্ষয়কৃত বা হ্রাসকৃত ধ্রুবক। আপনাদের বইয়ে হ্রাসকৃত লিখছে, আমি হ্রাসকৃত ধ্রুবক বলবো। তাহলে এইচ কাটটা ইকুয়ালস টু এইচ বাই 2 পাই। সো তাহলে ডেল এক্সটা কি, ডেল পিটা কি, সেটা বুঝিয়ে বলতেছি। আপনার এই যে ডেল এক্সটা হচ্ছে তার অবস্থান যেটা আছে, সেই অবস্থানটা এর অনিশ্চয়তা। সো ডেল এক্সটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল পিটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। সো ডেল এক্স অবস্থানের অনিশ্চয়তা, ডেল পি ভরবেগের অনিশ্চয়তা। সো ডেল এক্স এবং ডেল পি এই দুইটার গুণফল থেকে আমরা অ্যাকচুয়ালি এইচ ক্যাট বাই 2 এর থেকে বেশি মান পাবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন দেখেন আমরা এইখানে থেকে আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাথ করি, ম্যাথ করলে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সো চলেন ম্যাথ করি। আর কিছু দরকার নেই, এখানে বেশি টানা চেষ্টা করে লাভ হবে না, কারণ ওই যে জিনিসগুলো পার্টিকেল ফিজিক্স, যেহেতু এগুলো আপনারা শিখবেন আরও বেশি যদি পরবর্তীতে পিওর ফিজিক্স নিয়ে পড়েন। পিওর ফিজিক্স নিয়ে না পড়ানো যা কিছু নিয়ে পড়েন না কেন, এটার জ্ঞান আপনাদের খুব বেশি কাজে লাগবে না। সো চলেন কোশ্চেন, কি টাইপের কোশ্চেন আসতে পারে? একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 0.4 ইন্টু 10⁻⁻10 মিটার। একটা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তাটা দেওয়া আছে, তার মানে ডেল এক্স দেওয়া আছে। এর ভরবেগের অনিশ্চয়তা কত? এখন দেখেন
আমার ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তাটা এটা দেওয়া আছে, তার মানে ডেল এক্স দেওয়া আছে 0.4 ইন্টু 10⁻10, এবং এইচ জানি আমরা 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে ডেল পি ভরবেগের অনিশ্চয়তা ডেল পিটা কত হবে সেটা জানতে চাওয়া হলো। এখন দেখেন আমরা কি জানি, ডেল পি ইন্টু ডেল এক্স ইকুয়ালস টু অর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্যাট বাই 2। এখন গ্রেটার মানে হচ্ছে এর থেকে বড় হবে, ছোট তো হবে না, তাহলে মিনিমাম সর্বনিম্ন অনিশ্চয়তাটা কোথা থেকে পাবো, ডেল পি ইন্টু ডেল এক্স ইকুয়ালস টু এইচ ক্যাট বাই 2 থেকে পাবো। আর এইচ ক্যাট যেহেতু এইচ বাই 2 পাই, তাহলে এইচ বাই 4 পাই পাবো। দেখেন এইচ ক্যাট সমান কি বলছে একটু আগে, এইচ বাই 2 পাই, তাহলে এইচ বাই 2 পাই যদি বসায় দেই, এইচ ক্যাট সমান এইচ বাই 2 পাই, তাহলে এইচ ক্যাট বাই 2 সমান এইচ বাই 4 পাই হবে। এখান থেকে ডেল এক্স এর ভ্যালু জানি, ডেল পি এর ভ্যালু হবে এইচ বাই ডেল এক্স ইন্টু 4 পাই। সো 6.63 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই ডেল এক্স 0.4 ইন্টু 10⁻10 মিটার ইন্টু 4 পাই। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, ভরবেগের অনিশ্চয়তা 1.31 ইন্টু 10⁻24 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হবে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ম্যাথটা করলাম, এখন একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই যে আসলে এখানে অনিশ্চয়তা বলতে কি বোঝানো হয়েছে, যে ডেল পি ডেল এক্স মানে আসলে কি। ডেল দিয়ে কি আমরা পরিবর্তন বুঝাই না? সো ডেল এক্স মানে অবস্থানটা, অ্যাকচুয়াল যে অবস্থান সেখান থেকে এতটুকু মিনিমাম ভ্যারি করতে পারে। আবার বুঝায় বলতেছে, একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো শোনেন, এগুলো বইয়ে এক্সপ্লেইন করে নাই। ডেল এক্স, এক্স হচ্ছে তার অবস্থান, ডেল এক্স মানে কি এক্স এর অবস্থানের পরিবর্তন। সো আমি এইভাবে বলি যে ধরেন আমি যে পরিমাপ বলতেছি তাতে 5% ভুল হয়, শতকরা 5 ভাগ ভুল হয়। তাহলে আমি যদি বলি যে কোনো একটা জায়গার দূরত্ব 100 মিটার, তাহলে সেটা 100 মিটার থেকে 5 মিটার বেশিও হইতে পারে, 5 মিটার কম হইতে পারে, তার মানে দূরত্বটা হচ্ছে 95 থেকে 105 মিটার। সো এখানে যখন ডেল এক্স বলা হচ্ছে, তার মানে আপনি যে অবস্থানটা পরিমাপ করতেছেন সেটা থেকে ডেল এক্স পরিমাণ বেশি বা কম হতে পারে। একইভাবে ভরবেগ যেটা আপনি মেজার করবেন সেটা থেকে ডেল পি পরিমাণ কম বা বেশি হতে পারে। এই গেল হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আপনাদের বইয়ে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে আপনার হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যায় আপনার হচ্ছে কি বলবো এটাকে, ব্যর্থতা। পুরো টপিকটার নাম হচ্ছে এরকম যে কৃষ্ণ বস্তুর বিকিরণে চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা। এই টপিকটুকু আপনাদের জন্য সম্পূর্ণ কনফিউজিং কেন, কারণ হচ্ছে এখন আর কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডির বিকিরণ এই চ্যাপ্টারটাই আপনাদের নাই। আমাদের সময় আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ এই চ্যাপ্টারটা পড়ছি, সো ওইটা আমাদের জন্য বোঝা সহজ ছিল। কিন্তু এখন যেহেতু আপনাদের কৃষ্ণ বস্তুর বিকিরণ চ্যাপ্টারটাই নাই, এখানে এই চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা জিনিসটা বোঝাটা একটু কষ্টকর। আমি ইন শর্ট বলে দিচ্ছি, ওইখান থেকে কোনো কোশ্চেন আসে না। সো ওইটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই যে বইয়ে 3-4 পেজ জুড়ে একটা টপিক দিয়ে রাখছে, এই টপিকটা আমরা পড়বো কি পড়বো না। সো অ্যাকচুয়ালি এই টপিকটুকু যদি বাদও দেন কোনো সমস্যা নাই। আমি ইন শর্ট ঘটনাটা বলে দিচ্ছি যে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে চিরায়ত পদার্থবিজ্ঞান কেন ব্যর্থ হয়। আপনার কৃষ্ণ বস্তুর যে বিকিরণ, এই বিকিরণ ব্যাখ্যা করার জন্য দুইটা সূত্র ছিল। একটা ছিল স্টিফানের সূত্র, ওইখান দিয়ে বিকিরণের হারটা বের করা যেত। আর আরেকটা ছিল হচ্ছে উইনের সরণ সূত্র বা ভিনের সরণ সূত্র। এখন যেহেতু এই সূত্রগুলো আমাদের নাই, আমি সংক্ষেপে বলি যে একটা বস্তু কতটুকু বিকিরণ করবে, তাপ বিকিরণ করবে, সেটা আসলে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং পরম তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত। আবার বলতেছি, একটা বস্তু কতটুকু তাপ বিকিরণ করবে সেটা দুইটা জিনিসের সঙ্গে সম্পর্কিত। একটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং পরম তাপমাত্রা। অ্যাকচুয়ালি এই দুইটার গুণফল সবসময় ধ্রুব থাকে। আর এই যে কতটুকু বিকিরণ করবে, কতটুকু বিকিরণ করবে, সেই বিকিরণটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কিসের উপরে, সেই বিকিরণটা ডিপেন্ড করবে হচ্ছে ক্ষেত্রফল কীরকম, তারপর এটাকে বলা হয় ইমিসিবিলিটি মানে কতটুকু বিকিরণ করতে পারে সে, তারপর হচ্ছে আপনার একটা ধ্রুবক ছিল, স্টিফানের ধ্রুবক ছিল, আর পরম তাপমাত্রা। তো
দেখেন এই জিনিসগুলা যে ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান এই তাপ বিকিরণ রিলেটেড জিনিসপত্রগুলা ডিফাইন করতে পারতো না। এই কারণে আধুনিক পদার্থবিজ্ঞান দিয়ে ওগুলাকে ডিফাইন করা হয়েছে বা আধুনিক পদার্থবিজ্ঞান দিয়ে দেখা হয়েছে কখন কোন তরঙ্গদৈর্ঘ্যে ম্যাক্সিমাম বিকিরণ করবে। সো এই জিনিসগুলা ব্যাখ্যা করা হয়েছে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের সব কিছু। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস বলে দেই আপনাদের। থিওরিটিক্যালি জিনিসটা একটু মাথায় রাখেন, দুইটা জিনিস। এক নাম্বার জিনিস হচ্ছে থিওরিটিক্যালি মাথায় রাখেন কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হইতে পারে না। কেন? কারণ হচ্ছে বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হয়, আপনারা একটু ক্যালকুলেট করে দেখবেন যে এম সমান m0/√1 - v²/c²। ভি সমান যদি সি হয়ে যায়, নিচে জিরো চলে আসবে, তার মানে থিওরিটিক্যালি বস্তুর ভরটা অসীম হয়ে যাবে। অসীম ভরের বস্তু তো পাওয়া সম্ভব না, এই কারণে কোনো বস্তু আলোর বেগে যেতে পারে না। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কোনোদিনই ইলেকট্রন থাকতে পারবে না। এটার ব্যাখ্যা আসলে অনেকভাবেই করা সম্ভব যে নিউক্লিয়াসের ভিতরে কেন ইলেকট্রন থাকতে পারবে না। সেটা আপনার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। তারপর হচ্ছে নর্মাল কন্ডিশনও ব্যাখ্যা করা যায়। কারণ হচ্ছে একটা ইলেকট্রন যদি থাকতে হয় নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াস পুরোটাই হচ্ছে কি প্রোটন আর হচ্ছে নিউট্রনের কম্বিনেশন, সমষ্টি। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যায়, তাহলে তো পরমাণুর স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেল। কারণ আমার তো ইলেকট্রনের কি করার কথা, রোটেট করার কথা কোথায়? পরমাণুর চারপাশে। সো আমার যদি এখন ইলেকট্রন প্রোটনের ভিতরে ঢুকে একেবারে পুরোপুরি চার্জ নিউট্রাল ওই অবস্থায় হয়ে যায়, তাহলে তো কোনো দিনে আমরা আয়ন পাইতাম না। সো আসলে ব্যাখ্যাগুলো অনেকভাবে করা পসিবল। আপনারা মানে হচ্ছে এগুলা অ্যাকচুয়ালি আমাদের বইয়ে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অনেকটা জিস্ট বা সারমর্ম টাইপ ব্যাখ্যা দেওয়া আছে। আর আসলে এই জিস্ট বা সারমর্ম টাইপ ব্যাখ্যাগুলো এনাফ না বোঝার জন্য। এই কারণে আমি বললাম যে বলবো যে আপনাদেরকে এই চ্যাপ্টারে আমি যা পড়াইছি এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন আপনার এইচএসসি লেভেলে একেবারে অ্যাডমিশন পর্যন্ত নাই। 5টা লেকচারে আমি যা পড়াইছি আপ টু অ্যাডমিশন আপনাদের সব কাভার্ড হয়ে গেছে। এরপর এইটার যদি উচ্চতর জ্ঞান দরকার হয়, সেটা হবে পিওর থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে যদি পড়েন তাহলে আপনার লাগবে, তখন এই জ্ঞানটুকু এনাফ না। কিন্তু যদি পিওর থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে না পড়েন, আপনাদের এই আধুনিক পদার্থবিজ্ঞান এই পর্যন্ত বুঝলে ইনশাল্লাহ জীবন কেটে যাবে। ওকে, সো তাহলে আমরা এইখানে চ্যাপ্টারটা শেষ করবো আজকে ইনশাল্লাহ। আমাদের তাহলে অধ্যায় 8টা ইনশাল্লাহ আজকে শেষ হয়ে গেল। ওকে, হ্যাঁ, একজন হাত তুলছেন। হ্যাঁ, জি। পড়ানোর সময় ওখানে বারবার বলতেছিলাম যে আমরা এখানে যদি গতিশীল অবস্থায় ভর নেই, তাহলে তো আরো ভরবেগ বেড়ে যাবে। খেয়াল করেন আমার গতিশীল ফোটনের ভর কেন নিতে হচ্ছিল, কারণ ফোটন নিয়ে চিন্তা করতেছি। যখন অন্য কাউকে নিয়ে চিন্তা করতেছি তখন আর গতিশীল মানে জিনিসটা আমি এইভাবে বলি কি, আমি জানি না, এটা সায়েন্টিস্টরা ভালো জানেন। আসলে এগুলো তো কোনোটাই আমরা ডেভেলপ করি নাই, সায়েন্টিস্টরা যেভাবে ডেভেলপ করছেন সেগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। সো যখন ফোটন কণা নিয়ে চিন্তা করা হয়েছে তখন ডেভেলপমেন্ট আসছে হচ্ছে অ্যাকচুয়ালি স্থির ফোটনের তো কোনো ভর নাই, তাহলে ইকুয়েশন আমার কি আনতে হবে? গতিশীল ফোটনের ভর আনতে হবে। সো এটা গতিশীল ফোটনের ভর দিয়ে ক্যালকুলেট করছে। কিন্তু যখন ম্যাথগুলা ক্যালকুলেট করা হয়েছে, আমারও কোশ্চেনটা শুরুতে ছিল যে যখন ম্যাথগুলা করা হয়েছে তখন কেন আমি স্থির ভর নিচ্ছি, আমি কেন গতিশীল ভর নিলাম না? পরে আমি অ্যানালাইসিসগুলা একটু দেখলাম, সেটা হচ্ছে উনাদের আসলে এখানে কেউ কোনো সলিউশন দেন নাই। তাদের কথাটা হচ্ছে অনেকটা এইরকম যে আমার অলরেডি যে কণাগুলোর ভর আছে, যে কণাগুলোর ভর আছে আমরা সেই ভর নিয়ে কাজ করব। কিন্তু যে কণার ভর নাই ফোটন, ওইটার জন্য গতিশীল ভর চিন্তা করব। অনেকটা এরকম একটা ব্যাখ্যা আছে, বাট আমি নিজেও কখনো ব্যাখ্যাটা নিয়ে সন্তুষ্ট ছিলাম না। কিন্তু যেহেতু আমার পিওর থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়তে হয় নাই, আমি আর এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই। ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা একটা জিনিস আপনারা তাহলে একটু চেক করে দেখবেন, আমি তো হচ্ছে নর্মাল যে ভর সেটা দিয়ে ক্যালকুলেট করছি, একটু বইগুলাই চেক করে দেখেন। আমার যতটুকু খেয়াল আছে এগুলো সব সময় স্থির ভর দিয়ে ক্যালকুলেট করে ফেলছে। যদি কোথাও গতিশীল ভর দিয়ে ক্যালকুলেট করে আমাকে জানেন, সেক্ষেত্রে আমি একটু আবার রিচেক করে দেখব। কিন্তু আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে আপনার সব জায়গায় স্থির ভর দিয়ে ক্যালকুলেট করে গেছে। ওকে,
আর যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস শেষ করি ইনশাল্লাহ। কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে মানে হচ্ছে মঙ্গলবার দিন পরের চ্যাপ্টারটা শুরু করবো। আপনাদের সিলেবাস প্রায় গুছায় শেষ হয়ে আসছে, কারণ সবচেয়ে বড় চ্যাপ্টারগুলো শেষ। এই চ্যাপ্টার 8টা ছিল আপনাদের বড় চ্যাপ্টারগুলোর মধ্যে লাস্ট বড় চ্যাপ্টার, চ্যাপ্টার 9 পুচকে, একেবারে পুচকে একটা চ্যাপ্টার। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।